আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। জামায়াতের জাতীয় সমাবেশ 19শে জুলাই। এদিকে বাংলাদেশের মবের মাস্টারমাইন্ড শেখ হাসিনা, বলছেন ফারুক। জানাবো, বিএনপির শর্তে দেশের চেয়ে দলের স্বার্থ বেশি প্রাধান্য পাওয়া চিত্র ফুটে উঠেছে, বলছেন সাজিশ। আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান, 28শে জুন মার্চ টু এনবিআর ঘোষণা। এবং সর্বশেষ জানাবো, গাজায় শিগগিরই যুদ্ধবিরতি হবে, জানালেন ট্রাম্প। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জামায়াতের জাতীয় সমাবেশ 19শে জুলাই। আগামী 19শে জুলাই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ ঘোষণা করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামী। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করতে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা, সকল গণহত্যার বিচার, মৌলিক সংস্কার, জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়ন, জুলাই অভ্যুত্থানে নিহত আহতদের পুনর্বাসন, পিআর পদ্ধতিতে নির্বাচন এবং প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার দাবিতে এই সমাবেশের আয়োজন করা হচ্ছে। বৈঠকে জাতীয় সমাবেশের বাস্তবায়নের লক্ষ্যে কমিটির বিভিন্ন বিভাগের কাজের পর্যালোচনা করা হয় এবং সমাবেশে শান্তিপূর্ণভাবে সফল করার জন্য সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী ও দেশবাসীর প্রতি আহ্বানও জানানো হয়। বাংলাদেশের মবের মাস্টারমাইন্ড শেখ হাসিনা, বলছেন ফারুক। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এবং সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুক অভিযোগ করেছেন, বাংলাদেশের যেখানে মব বা উত্তেজনার জনতার সংস্কৃতি গড়ে উঠেছে তার মূল পরিকল্পনাকারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই। জয়নুল আবেদিন ফারুক বলেন, সুশীল সমাজ প্রতি প্রশ্ন, এই মব সৃষ্টি করলো কে? আমরা কখনো মবের পক্ষে নেই, কাউকে আইন হাতে তুলে নেওয়ার অনুমতি দেওয়া হয়নি। অথচ ইশাক হোসেনের নির্বাচনী প্রচারণা কাউরান বাজারে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হত্যার হুমকি দেওয়া হলেও প্রধানমন্ত্রী কোনো প্রতিক্রিয়া দেখায়নি। সেই ঘটনায় নেপথ্যে ছিলেন শেখ হাসিনা। তিনি এইসব মব সংস্কৃতি রূপকার মাস্টারমাইন্ড। তিনি আরও বলেন, সরকার একটি পরিকল্পিতভাবে দেশে মব তৈরি করছে। একই সঙ্গে তারেক রহমান, সালাউদ্দিন আহমেদ ও রুহুল কবির রিজভির বক্তব্যের প্রশংসা করে বলেন, তারা সাহসিকতার সঙ্গে এই মব সৃষ্টিকারীদের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছেন এবং তাদের আইনের আয়ত্তায় আনার কথা বলেছেন। এই জন্য তাদের অনেক ধন্যবাদ জানাই। সরকার উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের উদ্দেশ্য করে তিনি বলেন, আপনারা হারুন বিপ্লবদের কোথায় লুকিয়ে রেখেছেন? আইজিপি কমিশন, গোয়েন্দা সংস্থা থাকার পরেও কেন এখানে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি? তাদের বিচারের মুখোমুখি করুন। বিএনপির শর্তে দেশের চেয়ে দলের স্বার্থ বেশি প্রাধান্য পাওয়া চিত্র ফুটে উঠেছে, বলছেন সাজিশ। প্রধানমন্ত্রীর মেয়াদ ও এনসিপির প্রশ্নে বিএনপি যে শর্ত দিয়েছে তাতে দেশের চেয়ে দলের স্বার্থ বেশি প্রাধান্য পাওয়ার চিত্র ফুটে উঠেছে বলে মন্তব্য করেছেন এনসিপির মুখ্য সংগঠন সার্জিস আলম। বুধবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এমন মন্তব্য করেন তিনি। সার্জিস আলম তার পোস্টে বলেন, বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, প্রধানমন্ত্রী 10 বছরের মেয়াদে বিএনপি একমত, তবে এনসিপির মতো কমিটি এবং নির্বাহী বিভাগের ক্ষমতা খর্ব করা হলে প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে একমত হওয়া সম্ভব হবে না। সার্জিস আলম আরও বলেন, এনসিপি রাষ্ট্রের সাংবিধানিক পদক্ষেপগুলো নিয়োগ দেওয়ার জন্য গঠিত কাউন্সিল, যেমন নির্বাচন কমিশন, পিএসসি, দুদক, এমন সাংগঠনিক প্রতিষ্ঠানগুলোর চেয়ারম্যান কিংবা সদস্য নিয়োগের ক্ষেত্রে এই কাউন্সিল কাজ করবে। প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা, স্পিকার, রাষ্ট্রপতি প্রতিনিধি সহ কয়েকজন সদস্য মিলে একটি কাউন্সিল গঠিত হবে। ফলে এমন গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে রাষ্ট্রকে একটি দলের কাছে জিম্মি করার সুযোগ কমে আসবে। বিরোধী দলের মতামত দেওয়ার ক্ষেত্র তৈরি হবে, সিদ্ধান্তের ভারসাম্য আসবে, দলীয় অনুগত প্রদর্শনকারী ব্যক্তির চেয়ে অধিক গ্রহণযোগ্য সম্পূর্ণ ব্যক্তিরা প্রাধান্য পাওয়ার সুযোগ তৈরি হবে। চাইলেই যাকে তাকে বসিয়ে নির্বাচনের ডাকাতি করা, দুদককে কাজে লাগিয়ে অর্থ সম্পদ লুটপাট করা কিংবা পিএসসির প্রভাবিত করে দলীয় লিস্ট থেকে সরাসরি কর্মকর্তা কর্মচারী নিয়োগ দেওয়ার সম্ভাবনা থাকবে না। তিনি বলেন, আমরা যদি বাংলাদেশের সিস্টেমগুলোর প্রকৃত সংস্কারের কথা বলি তাহলে সব ক্ষেত্রে সম্ভব না হলে এই সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোর নিয়োগ অবশ্যই এনসিসি কিংবা যে কোনো নামের এমন কাউন্সিলের মাধ্যমে হওয়া উচিত। তিনি আরও বলেন, বিএনপি যদি এই শর্ত দেয় যে
হয় প্রধানমন্ত্রীর পদে সর্বোচ্চ 10 বছর অথবা এনসিসি, তাহলে এখানে দেশের স্বার্থের চেয়ে দলের স্বার্থের বেশি প্রাধান্য পাওয়ার চিত্র ফুটে উঠেছে। বিএনপি হয়তো মনে করছে তারা তো অবধারিত ক্ষমতায় আসবে, তাই সবাই মিলে এনসিসি গঠন করে তাদের নির্বাহী ক্ষমতা হ্রাস করার চেষ্টা করছে। কিন্তু বিএনপির উচিত নিজেদের ক্ষমতার জায়গায় না দেখে নিরপেক্ষ পজিশনে থেকে দেশের স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হোক। ইভেন তারা নিজেদের বিরোধী দলের জায়গায় রেখে এই বিষয়টি ভাবতে পারে, কারণ একটা দল তো সব সময় ক্ষমতায় থাকবে না। সাজিস বলেন, যদি এনসিসি আর প্রধানমন্ত্রী সর্বোচ্চ 10 বছর ক্ষমতায় থাকে, বিএনপির মুখোমুখি দাঁড় করায় এবং একটি বেছে নিতে হয়, তবে দেশের স্বার্থে আমি নির্দ্বিধায় এনসিসিকেই বেছে নেব। দেশের স্বার্থে মৌলিক সংস্কারের প্রশ্নে বিন্দুমাত্র আপোষ নয়। আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান, 28 জুন মার্চ টু এনবিআর ঘোষণা। জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান পদত্যাগ সহ বিভিন্ন দাবিতে আন্দোলনরত রাজস্ব সংস্কার ঐক্য পরিষদ অর্থ পরিষদ আগামী বৃহস্পতিবার আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। পাশাপাশি চলমান আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে তারা 28 জুন মার্চ টু এনবিআর করার কথা বলেছে। পরিষদের নেতারা বলেছেন, চেয়ারম্যানের পদত্যাগ আলোচনার মাধ্যমে এনবিআর সংস্কারের জারিকৃত অধ্যাদেশ প্রয়োজনীয় সংশোধিত আনে। আলোচনায় শুধু ট্যাক্স ও কাস্টম ক্যাডারের রাখা এবং এনবিআর বিলুপ্তির অবস্থান সরকার অনড় থাকার কারণে অর্থ উপদেষ্টার সঙ্গে আলোচনা সম্ভব নয়। ঘোষিত কর্মসূচি অব্যাহত থাকবে। তারা বলেন, অর্থ মন্ত্রণালয়ের বৈঠকে একদিকে আন্দোলনরত কর্মচারী-কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের মাধ্যমে সমস্যা সমাধানের কথা বলা হয়েছে, আবার শুধু বিএস ও সিএস ক্যাডারের সঙ্গে বৈঠকের কথা বলা হয়েছে। বৈঠকে আন্দোলনরত এনবিআর সংস্কার ঐক্য পরিষদের প্রতিনিধিত্বের সঙ্গে আলোচনার কথা বলা হয়নি। একই দিকে গণমাধ্যমের সাক্ষাৎকারে তিনি অর্থ উপদেষ্টা এনবিআর বিলুপ্তির সিদ্ধান্তে অটল থাকবে বলেও স্পষ্ট জানিয়ে দিয়েছেন। এই অবস্থায় 26 জুন বৈঠকে যাওয়ার কোনো সুযোগ নেই। তার পূর্বে ঘোষিত আন্দোলনের পাশাপাশি আগামী 28 জুন মার্চ টু এনবিআর কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন। এর আগে দুপুর 12টার পর পরিষদের সদস্য এনবিআর প্রসঙ্গে অবস্থান কর্মসূচি শুরু করেন। একই কর্মসূচি বিভিন্ন কর অঞ্চল ও কাস্টম হাউস শুরু হয়েছে। বৃহস্পতিবার দুপুর 12টা থেকে বিকাল 5টা পর্যন্ত আন্তর্জাতিক যাত্রী সেবা ও রপ্তানি ব্যতীত কর, কাস্টম ও ভ্যাট বিভাগের সব দপ্তরে কলম বিরতি অবস্থান কর্মসূচি এবং চেয়ারম্যান ও তার দোসরদের প্রতি ঘৃণ্য প্রকাশ করেছেন আন্দোলনকারীরা। তারা বলেছেন, আগামী শুক্রবারের মধ্যে প্রতিহিংসা ও নিপীড়নমূলক সব বদলি আদেশ বাতিল না করা হলে এই পতিত আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নকারী এনবিআর এর বর্তমান চেয়ারম্যান অপসারণ না করা হলে 28 জুন তারিখ থেকে আন্তর্জাতিক যাত্রী সেবা ব্যতীত কাস্টম ও ভ্যাট বিভাগের সব দপ্তর লাগাতার কমপ্লিট শাটডাউন চলবে। গাজায় শিগগিরই যুদ্ধবিরতি হবে, জানালেন ট্রাম্প। গাজায় শিগগিরই যুদ্ধবিরতি হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নেদারল্যান্ডের ন্যাটো সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এই খবর দেন। ট্রাম্প বলেন, গাজা ইসরায়েলের যুদ্ধের ব্যাপারে অনেক অগ্রগতি হয়েছে। মধ্যপ্রাচ্যে মার্কিন প্রতিনিধি স্টিভ উইটকফ তাকে জানিয়েছেন, খুব শিগগিরই গাজায় যুদ্ধবিরতি হবে। খবর সিএনএন-এর। গাজা উপত্যকায় ইসরায়েলের হামলায় আজ অন্তত 51 জন ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় হাসপাতাল সূত্র। নিহতদের মধ্যে অন্তত 14 জন মারা গেছে ত্রাণ বিতরণ কেন্দ্রগুলোর কাছে, যেখানে খাবার সংগ্রহ করার জন্য অপেক্ষা করছিলেন তারা। খবর আল জাজিরার। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ নিউজটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।